প্রিয় দর্শক, আমরা ছোটবেলায় কিছু রচনা পড়েছিলাম, তার মধ্যে বটগাছের আত্মকাহিনী, এরকম অনেক রচনা ছিল। ভৈরবে যে ট্রেনটির উপর আঘাত করা হলো, যদি আমরা এই রচনাটি লিখতে যাই একটি ট্রেনের আত্মকাহিনী, তাহলে সেই যন্ত্রণাবিদ্ধ গল্পটা কেমন হবে আপনারা নিশ্চয়ই ফেসবুকে সেটা দেখতে পাচ্ছেন। সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, ভৈরবে যে ঘটনাটা ঘটলো একটা ট্রেনের উপরে, তো সেই ভিডিওটি আমি যতবার দেখি ততবারই খালি প্রশ্নবিদ্ধ হচ্ছি যে আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। একটি জনপদকে আপনি জেলা ঘোষণার দাবি করবেন, দাবি করতেই পারেন, সেজন্য রাষ্ট্রের কতটুকু ক্ষতি করবেন সেটা বোধহয় প্রশ্নবিদ্ধ। আমরা শিরোনাম পড়ি পত্রিকার, তারপরে এ নিয়ে আলোচনায় যেতে চাই। প্রথম আলো, নিরাপত্তার পূর্ণাঙ্গ নিরীক্ষা ছাড়া চালু হয়েছিল মেট্রো, ঢাকার মেট্রো রেল। আগামী সংবিধান সংস্কার করবে 9 মাসে, নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য হতে হবে। দৈনিক যুগান্তর, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা আজ, নোট অফ ডিসেন্ট সহ চূড়ান্ত। ক্ষমতাবানদের প্রতি দুদকের পুরনো চেহারা, উপদেষ্টাদের এপিএস পিওর দুর্নীতির ফাইল ডিপ ফ্রিজে। দৈনিক সমকাল, থুতু থেকে আগুন, জুলাই সনদ সংসদ পাশ না করলে সংস্কার হবে স্বয়ংক্রিয়ভাবে, ভৈরব ভয়ঙ্কর। কালের কণ্ঠ, ব্যবসায় মন্দা, রাজস্বে ঘাটতি। দৈনিক ইত্তেফাক, ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ। বাংলাদেশ প্রতিদিন, বিদ্রোহী ঠেকাতে কঠোর বিএনপি। মানব জমিনের শিরোনাম, দেশটা যাচ্ছে কোথায়, অবরুদ্ধ ট্রেনে পাথর ছুঁড়ে ন্যাক্কারজনক হামলা, আহত 20। খবরের কাগজ, রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে, জুলাই সনদ, নিজের কাঁধেই চাপ বাড়ালো সরকার। আমার দেশ, ফজরে মসজিদে তরুণদের নজরদারি থেকে গুম। সুধা সদন থেকে সরবরাহ হয়েছিল অস্ত্র, গোলাবারুদ। আওয়ামী লীগের লগি বৈঠা হত্যাযজ্ঞের 19 বছর। কালবেলার শিরোনাম, মাথা গরম, জেলা জজ। সময়ের আলো, ভোটের আগে অস্ত্রের চালান, বাস্তবায়নের দায়িত্ব সংসদ ও পরিষদের হাতেই, জুলাই সনদ। দৈনিক করতোয়া, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর আজ। 5 বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক তারেক রহমান, ঐক্যবদ্ধ থেকে একযোগে কাজ করার নির্দেশ। রূপালী বাংলাদেশ, উথাল পাথাল দুর্নীতিতে ডুবেছিল মঈন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করবে দুদক। শরীফ, শুরুতে আমি যে কথাটি বলেছিলাম যে আপনার দাবি দেওয়া থাকতেই পারে, ঠিক এই সময় দাবি দেওয়াকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে ভৈরবের যে ঘটনাটা ঘটলো, ভৈরবকে জেলা বাস্তবায়নের দাবিতে আন্দোলন হচ্ছে এবং আন্দোলন হতেই পারে, আপনি জেলা চাইতেই পারেন, কিন্তু একটি ট্রেন যখন এলো সেই ট্রেনে কিন্তু সাধারণ যাত্রীরাও আছে। আপনি যেভাবে ট্রেনটাকে থামালেন এবং যেভাবে ট্রেনটাকে মানে ইট পাথর মেরে ক্ষত বিক্ষত করলেন, আপনি একবার ভাবেন তো আমরা কোন দিকে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আপনি যথার্থই প্রশ্নটা করেছেন। ওই যে ট্রেনটা এসেছে, আমিও ভিডিওটা দেখেছি। ওই ট্রেনে ভৈরবের কেউ ছিল না, এটি আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন না। দাবি দেওয়া যে কেউ জানাতে পারে, দাবি দেওয়ার একটা নিয়মতান্ত্রিক পদ্ধতি আছে। জি, কখনো কখনো আপনি বিক্ষুব্ধ হন, পরিস্থিতির কারণে পরিস্থিতি আপনাকে বিক্ষুব্ধ করে, এটাও আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু এই ট্রেনটা আমার ধারণা যে বিক্ষোভগুলোতে একটা অভিযোগ করা হয় পুলিশ টিয়ার শেল ছুঁড়েছে, বিপক্ষের লোকজন আক্রমণ করেছে, কিন্তু ট্রেন তো আর আপনার বিক্ষোভের উপরে তুলে দেয়নি, অথবা ট্রেন থেকে কেউকে আক্রমণও করা হয়নি। তাহলে একটা চলন্ত ট্রেনে যেভাবে পাথর ছোড়া হয়েছে এবং শত শত হাজার হাজার মানুষের সামনে, প্রথমত তাদের বিবেক বোধ বিবেচনা নিয়ে প্রশ্ন তোলা যায়। দ্বিতীয়ত, এই ধরনের একটা বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা বাহিনী কোথায় ছিলেন, তারা কি দায়িত্ব পালন করেছেন, ওই মুহূর্তে তারা কি করেছেন, এই অনুসন্ধানটাও করা দরকার। হঠাৎ করে আপনি বিভাগ ইস্যুতে আপনি খেয়াল করছেন বিভিন্ন জায়গায়
পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। আমি জানি না এই সরকার যে ধরনের সরকার, এই সরকার কেন এই সময় এসে এই ধরনের একটা সেন্সিটিভ ইস্যুকে, বিভাগ ইস্যুটা কিন্তু বাংলাদেশের পলিটিক্যাল ইস্যুর থেকেও বিভিন্ন অঞ্চল ভেদে আরও বেশি প্রভাব বিস্তার করে এবং এটিকে কেন্দ্র করে অনেক ধরনের সহিংস ঘটনা নানা সময় ঘটেছে। আপনি নোয়াখালী এবং কুমিল্লার মধ্যে একটা প্রতিযোগিতা লক্ষ্য করছেন এবং ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। কে শ্রেষ্ঠ, নোয়াখালীতে বিভাগ হবে নাকি কুমিল্লায় বিভাগ হবে, সড়ক অবরোধ হচ্ছে, বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সামনে যখন আপনি একটা নির্বাচনের কথা বলছেন, আপনি বলছেন যে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, ভাবছি, তখন এই ধরনের গুরুত্বপূর্ণ ইস্যু, যে ইস্যুগুলো আপনি ধরেন যে এখনই যদি আপনি কোনো একটা বিভাগকে, জেলাকে আপনি বিভাগ করেন, এটা পূর্ণাঙ্গতা পেতেও বেশ কয়েক মাস সময় লাগবে এবং সেই সিদ্ধান্তটা গ্রহণ করাটা অরাজনৈতিক সরকারের থেকে রাজনৈতিক সরকারের হাত দিয়ে এটি হওয়াটাই ভালো। কিন্তু হঠাৎ করে দেখলাম যে বিভিন্ন জায়গায় এই ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে কোথায় বিভাগ হবে না হবে। আপনার সব কিছুতে এতটা অস্থিরতার, যেখানে প্রয়োজন অ্যাক্টিভিটি সেখানে আপনি না দেখিয়ে আপনি অনেকগুলো জায়গা হিডেন ইস্যু সেগুলোকে আপনি টেনে তুলছেন এবং আপনার যে বেসিক কাজ, সেই বেসিক কাজ থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। আপনি নিশ্চয়ই মিডিয়ায় দেখলাম মেট্রো রেল নিয়ে নিউজ আছে। হ্যাঁ, মেট্রো রেল নিয়ে তো এখন নতুন ঘটনা বলা হচ্ছে যে নিরাপত্তার পূর্ণাঙ্গ নিরীক্ষা ছাড়াই মেট্রো রেল চালু করা হয়েছিল। এটা একটা দুর্ঘটনা শুধু না, এটা অবহেলাজনিত একটা হত্যাকাণ্ড এবং এই ঘটনাটি আমি মনে করি যে আজ থেকে 1 বছর আগে কিন্তু প্রায় একই জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে। আমি আপনার ঘটেনাই বলে সেখানে প্রাণহানি ঘটেনি। আমি আপনার এখানে যে আসলাম, আমি মেট্রো রেলে এসেছি এবং খামারবাড়িতে মেট্রো রেলটা যেভাবে ঘুরানো হয়েছে, ঝুঁকিটা তৈরি করেছে ওই জায়গাটাই এবং এই কাজটি করা হয়েছে খুব অন্যায়ভাবে। লুইকানের যে অমর স্থাপত্য, তার সংসদ ভবন, তার যে ডিজাইন, তার বুকের উপর থেকে মেট্রো রেলটা নিয়ে আসা হয়েছে। মেট্রো রেলটা যখন ডিজাইন করা হয় তখন কতগুলো প্রভাবশালীদের আবদার মেনে অথবা তাদের আপত্তিকে বিবেচনায় রেখে ডিজাইনে একাধিকবার পরিবর্তন করা হয়েছে। আমরা শুনেছি যে শাহবাগ থেকে মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই সময়ে ঢাকা ক্লাবের আপত্তির কারণে সেটিকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। আবার এই জায়গাটাও আমরা শুনছি যে বিমান বাহিনীর একটা দাবি ছিল যে পুরাতন বিমানবন্দরের বিমান ওঠানামার একটা সংকট তৈরি হতে পারে, সেই কারণে একটু সরিয়ে নেওয়া। তো এটি আপনি তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু আপনার এটা দেখাশোনা করার জন্য তো নিয়মিত একটা অথরিটি আপনার আছে, কর্মকর্তা কর্মচারী আছে। 1 বছর আগে যেখানে দুর্ঘটনা ঘটলো, 1 বছর পরে তার 2টো পিলার পরে আবার দুর্ঘটনা ঘটলো, তার অর্থ হলো ওই দুর্ঘটনা থেকে আপনি শেখেননি, কারণ ওই দুর্ঘটনায় মানুষ মৃত্যুবরণ করে। আপনি গুরুত্ব দেননি, মানুষ মারা যায়নি বলে। হঠাৎ করে আমাদের রেল উপদেষ্টা ছুটে গেলেন, পরিবারকে সহায়তার আশ্বাস দিলেন, এগুলো ভালো, কিন্তু এটি যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের দায় এড়াবে কে? আপনি 5 লক্ষ টাকা দিয়ে এই মানুষটাকে তো আর ফেরত পাবেন না। মানে এই 5 লক্ষ টাকার যেমন সামাজিক যোগাযোগ মাধ্যম তো এখন অনেক সোচ্চার, যেমন একজন লিখেছে 2.5 ভরি স্বর্ণের দাম হলো একজনের মৃত্যু। তো আপনি এই যে কাজটা করলেন, এই কাজটা আপনার ব্যর্থতাকে আড়াল করার জন্য, আপনার অবহেলাকে ধামাচাপা দেওয়ার জন্য আপনি এই সিদ্ধান্তটা গ্রহণ করেছেন। কিন্তু আমি মনে করি যারা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন, যারা এর সাথে যুক্ত আছেন, প্রত্যেকের বিরুদ্ধে হত্যা মামলা হওয়া উচিত। আপনি কোনো একটা জায়গায় জুলাই অভ্যুত্থানে আমরা দেখছি একজন মানুষকে হত্যা প্রচেষ্টার জন্য 2,500 মানুষকে আপনি আসামি করছেন, তারপরে সেখান থেকে বেছে বেছে আপনি আপনার প্রয়োজন মতো, ইচ্ছে মতো মানুষ গ্রেপ্তার করছেন। এই ঘটনাগুলো আমরা এর আগে দেখেছি। মানুষকে হত্যা করার পরে তো নানা ধরনের বিয়ে বলা, এতগুলো মামলা মানুষের বিরুদ্ধে মামলা করা মানে এটা একটা বাণিজ্যিক চিন্তা ভাবনা।
আমরা এই যে হত্যাকাণ্ডের পরে সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য আমি আপনাকে মনে করিয়ে দিই, নোয়াখালীর একরামুল করিম চৌধুরী আওয়ামী লীগের প্রভাবশালী এমপি ছিলেন, তার সন্তান মহাখালী ফ্লাইওভারের উপরে একজন মানুষকে পিষে মেরে ফেলেছিল। তারপরে তার পরিবার এটি নিয়ে মামলা করেছিল, কিন্তু মামলা করার পর প্রভাব খাটিয়ে সেই পরিবারটিকে পয়সা দিয়ে মামলা প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছিল। আমি তো সেম ঘটনার পুনরাবৃত্তি এখানে দেখছি। আপনার অবহেলার জন্য মানুষ মারা যাচ্ছে, আপনি দৌড়ে তার কাছে যাচ্ছেন, গিয়ে কিছু পয়সা দিচ্ছেন। আমি আমার দাবিটা রিপিট করছি, এটি একটি অবহেলাজনিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে, সরকার তদন্ত কমিটি করেছে ঘটনাকে আড়াল করার জন্য। আমাদের এখানে এর আগে যতগুলো, আপনি হয়তো বিরক্ত হবেন আমি হয়তো ধারণা করি, কিন্তু আমি আপনাকে বলতে পারি এই সরকার একটা ঘটনা ঘটলে সেটিকে আড়াল করার জন্য তদন্ত কমিটি গঠন করে। আমি আপনাকে 10টা উদাহরণ দিতে পারবো, কিন্তু তদন্ত কমিটির কখনো তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করে না। আমি জাস্ট এই জায়গাটা একটু উল্লেখ করে দেই, এই সরকার দায়িত্ব নেওয়ার পর ডিসি নিয়োগে অনিয়মের খবর এসেছিল। 24 সালের 9 অক্টোবর তারা একটা তদন্ত কমিটি করেছিল 15 দিনের জন্য, এখন পর্যন্ত তার রিপোর্ট প্রকাশিত হয় না। আব্দুল হামিদ বিদেশে যাওয়ার পর 15 দিনের জন্য তদন্ত কমিটি করেছিল, এখন পর্যন্ত তার রিপোর্ট প্রকাশিত হয়নি। নুরুল হক নূরের উপরে হামলার পর বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছিল সেপ্টেম্বর মাসের 2 তারিখে, রিপোর্ট প্রকাশিত হয়নি। নগদের লুটপাট বন্ধের নামে লুটপাটের পরে মে মাসের 1 তারিখে তদন্ত কমিটি করেছিল 15 দিনের জন্য, এখন পর্যন্ত রিপোর্ট। আপনাকে আমি আর একটা দৃষ্টান্ত তুলে দেই। ক্ষমতাবন্ধের প্রতি দুদকের পুরনো চেহারা, উপদেষ্টাদের এপিএস-পিএস এর দুর্নীতির ফাইল ডিপ্রে যে এটারও কোনো বিচার হয়নি, কোনো বিচার হবে না। আমরা শুধুমাত্র এই যে অভ্যুত্থানটা, এই অভ্যুত্থানে আমাদের যে স্বপ্নটা ছিল, আমাদের যে প্রত্যাশাটা ছিল, আমরা কতগুলো গুণগত পরিবর্তন আনবো। আমরা শুধু চেহারার বদল করব না, আমরা রাষ্ট্র পরিচালনায় কতগুলো নীতিরও বদল চাইব। কিন্তু আমি এখন পর্যন্ত এসে দেখছি উপরিকাঠামোর কতগুলো আলোচনা ছাড়া আর রাজা উজির মারার কতগুলো গল্প করা ছাড়া আমি আগের সেই ঘটনাগুলো একেবারে একটা একটা করে পুনরাবৃত্তি আপনি দেখতে পাবেন। কাঙ্ক্ষিত না। শরীফ, আপনি গণ অভ্যুত্থানের কথা বলছিলেন। আমরা একটা বিস্ময়কর গণ অভ্যুত্থানের পরে আমরা দেশের একটা নতুন পরিস্থিতি এবং নতুন স্বপ্ন নিয়ে এগোচ্ছি। সেখানে শিক্ষার্থীরা চূড়ান্ত একটা গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করেছিল, আমরা এই কথা মানি। কিন্তু এই যে গতকাল সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি, বোধহয় কি নাম, সিটি ইউনিভার্সিটি, এই 2টি ইউনিভার্সিটির শিক্ষার্থীর মধ্যে কি নিয়ে গন্ডগোল হলো, একজন আর একজনের গায়ে থুতু ফেলেছিল। এই থুতু ফেলাকে কেন্দ্র করে একটা এমন কাণ্ড ঘটলো যে সেখানে বাকবিতণ্ডা, তারপরে আগুন 13টি গাড়িতে, এবং 20 থেকে 20 কোটি টাকার মতো ক্ষতির কথা বলা হচ্ছে। সেটা তো আছেই, কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, এতে কি মনে হয় আপনার, ভবিষ্যৎটা কি বলে? শিক্ষার্থী, শিক্ষকরা তাদের বোঝালেন, তারপরেও তারা মানলো না, তাহলে কি হবে? কে বোঝাবে? প্রথমত, গণ অভ্যুত্থানের যে মেইন স্টেক হোল্ডার যারা ছিল, অংশগ্রহণকারী ছিল শিক্ষার্থীরা। এই শিক্ষার্থীদের মধ্যে একটা ভয়ঙ্কর অস্থিরতা আমি দেখতে পাচ্ছি এখন। এটা অনেকগুলো কারণের পেছনে থাকতে পারে, মনোবিদরা এই বিষয়গুলো বিবেচনা করবেন, গবেষণা করতে পারেন, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতাটা আপনি দেখতে পাচ্ছেন। ঢাকার সিটি কলেজ, ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যে দ্বন্দ্ব, ফ্যাসাদ, এবং এটি একেবারে নিয়মিত একটা ঘটনা। ঢাকা শহরের মাসে 3-4 বার করে ঘটবে, সিটি কলেজ, নিউ মার্কেট অঞ্চল বন্ধ হয়ে যাবে, এই ঘটনা। গত কয়েক মাস আগে নিশ্চয়ই মনে থাকার কথা, যাত্রাবাড়িতে একটা কলেজে আর একটা কলেজের শিক্ষার্থীরা দিনের বেলায় যেটা ঘটিয়েছিল, এখানে একই ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদেরকে তাদের যে মানসিক অস্থিরতা, এটি একটা নিরসন করার জন্য কতগুলো পদক্ষেপ আপনার থাকতে হয়। আপনি এই শিক্ষার্থীদের কোনো স্বপ্ন দেখাতে পারেননি, এবং সেই কারণে তারা এক ধরনের ক্ষমতার চর্চা যেমন করছে। ভৈরবে যে ট্রেনটা দেখলাম, স্কুল ড্রেস পরা শিক্ষার্থীরা তারা একেবারে উৎসাহ নিয়ে পাথর ছুটছে, ইট জমা করে রাখা। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমি দেখতে পাচ্ছি যে শক্তি প্রদর্শন করার একটা প্রবণতা। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখছেন, ডাকসু,
ডাকসু কিন্তু পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় না, এটি শিক্ষার্থীদের একটা নির্বাচিত ফোরাম। ডাকসু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটির প্যারালাল না, বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন এলাকায় আইনের প্রয়োগ, প্রক্টোরিয়াল যে ল আছে তার ইমপ্লিমেন্ট করা, এটি একেবারে বিশ্ববিদ্যালয়ের ব্যাপার। কিন্তু যে চিত্রগুলো আমরা দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে রাষ্ট্র প্রতি বছর 22,500 টাকা খরচ করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে 1700 টাকা খরচ করে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর পেছনে 1,500 টাকা খরচ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে 22,500 টাকা খরচ করে, এই খরচটা আমাদের ভিপি, জিএস বা তাদের বা আমাদের শুধু বাবার টাকা না, ওইখানে যে মানুষটা ডাব বিক্রি করে ওই মানুষটারও ট্যাক্স আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট এক না। আপনি বিশ্ববিদ্যালয়ে কেউকে ঢুকতে দেবেন না, আপনি সিদ্ধান্ত নিলেন। কালকে যদি কমলাপুর রেলওয়ে স্টেশন বলে আমার এখানে আমি কেউকে ঢুকতে দেব না আমাদের যাত্রী ছাড়া, আচ্ছা, আপনি একটা পর্যটন স্পটের লোকজন যদি বলে যে আমার এখানে আমার এই এলাকার লোকজন ছাড়া আপনারা কেউ সাজেকে আসতে পারবেন না, তো পরিস্থিতিটা কি হবে? যে বক্তব্যটা দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাইট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ শৃঙ্খলা পরিপন্থী কাজ করে আপনি তার বিচার করেন, যদি সেখানে কেউ গিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে আপনি বিচার করেন। কই, আপনি যখন ডাকসু নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চারিদিক থেকে ঘিরে রাখে, কই আপনি তো তখন আপত্তি করেন না কেন? কারণ হচ্ছে তারা আপনার দলের নেতা। যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার রাত সারাদিন ভোট হচ্ছে, রাতে ভোট গণনার সময় রাজনৈতিক নেতারা এমনকি এমপি ক্যান্ডিডেট তিনি গেটে দলবল নিয়ে অপেক্ষা করেন, কই আপনি তো তার প্রতিবাদ করেন না। আপনি এই জায়গাটায় গরিব মানুষের বিরুদ্ধে আপনি যেভাবে ঘৃণাটা জাগিয়ে তুলছেন, এবং এর ভেতর থেকে আমি ধারণা করি একটা এক্সপেরিমেন্ট। এই যে বিশ্ববিদ্যালয়ের যে পরস্পর যে দ্বন্দ্ব, একটা বিশ্ববিদ্যালয়ের হল আপনি পুড়িয়ে দিলেন, এবং ওই ভিডিওটা দেখেছি শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের যে নিরাপত্তাহীনতা এবং যে আর্তনাদ, এটি যদি কন্টিনিউ করে আপনার এই দেশটা তো একটা জঙ্গল হয়ে গেল। আপনি যে ক্ষমতার দাপটটা দেখাচ্ছেন, হ্যাডম দেখাচ্ছেন, এটি বন্ধ হওয়া দরকার। আমরা আশা করি এই জায়গাটায় ছাত্ররা, অথরিটি তারা দায়িত্বশীলতার পরিচয় দেবে। ডাকসু, রাকসু সহ যে ছাত্র প্রতিনিধিরা যেখানে নির্বাচিত হয়েছেন তারাও এই প্রতিষ্ঠানগুলোকে গরিব মানুষের বিপক্ষে দাঁড় করাবেন না। ডাকসুর কিন্তু ঐতিহ্য আছে। আদমজিতে এক সময় গুলি হলে প্রথম মিছিলটি বের হতো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আদমজিতে গুলি হলে প্রথম মিছিলটি বের হতো ওই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আপনারা ভুলে যাবেন না, এই গরিব মানুষের অর্থের আপনি কিন্তু এখানে পড়াশোনা। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। প্রিয় দর্শক, মানবজমিনের শিরোনামটি আবার আপনাদের পড়ে শোনাই। দেশটা আসলে যাচ্ছে কোথায়? এই প্রশ্নটা যদি গুরুত্বপূর্ণ হয়ে যায় তাহলে তো অস্থিরতাটা বাড়বে। আমরা অস্থিরতা চাই না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।